আপনার রাষ্ট্রপতি নির্বাচনে আপনার ভোট না দেওয়াটা আলোচনায় আসছে। আপনি একটা গণমাধ্যমে দেখছিলাম কেন আপনি ভোট দেন নাই সে বিষয়ে আপনি বলেওছেন। তারপরেও একটু আপনার কাছে জানতে চাওয়া যে এই যে আপনি আসলে বলেছেন যে এটা একটা অনর্থক আয়োজন। এই অনর্থক আয়োজনের মধ্যে আসলে তো মানে ভোট দিলেও রাষ্ট্রপতি হয়ে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, না দিলেও আসলে সেরকমটাই হয়ে যাবেন। কিন্তু এই পুরো অনর্থক আয়োজনে শুধুমাত্র সরকারি দলই না, বিরোধী দলও যুক্ত হলো। তারা আবার একজনকে প্রার্থীও করলেন, কর্নেল অলি আহমেদকে। ভোটা তিনি আবার কিছু সংখ্যক ভোটও পেলেন। মানে কেন, এর মাহাত্ম্যটা কি? এত আয়োজন করে অনর্থক কাজটা করবার মাহাত্ম্য কি? এটা তো আসলে বিরোধী দল বলতে পারবে কেন তারা এটার অংশ নিল বা কেন তারা এটার অংশ হলো। সো আমি তো এটা বলতে পারবো না। এক, দুই হচ্ছে যে দেখুন, আমার কাছে মনে হয়েছে যে আহ নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বেশিরভাগ মানুষের এবং আমার অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত সম্মানের একজন ব্যক্তি। কিন্তু আসলে গণতন্ত্র মানে হচ্ছে, যদি ভোট আপনি মিন করে থাকেন, সেখানে একটা অনিশ্চয়তা থাকতেই হবে। এবং সেই অনিশ্চয়তাটা যদি না থাকে, তাহলে এটাকে আমি ভোট না বলে রাদের আমি মনোনীত বলতে পারি, তাই না? এবং ভোটের আগেই আমরা জানি যে কে কতটা ভোট পাবে, এটাও আমরা জানি যে উনি কতটা পাবেন এবং উনি কতটা পাবেন। তো এটাকে আমি কি করে ভোট বলি, তাই না? এটা একদম আমার খুবই ক্ষুদ্র জ্ঞানে আমার কিছুতেই এটা ভোট মনে হয়নি। দুই হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ, যেটা বিএনপি বার 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 যেই প্রসঙ্গটা তুলেছে নির্বাচনের আগে, ৩১ দফা যখন দিয়েছে তখন, এবং তারও আগে যখন ভিশন 2030 তারা ডিক্লেয়ার করেছিল ব্যাক ইন 2016, তখন থেকে তারা ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে। দলের এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও তারা তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, ভোট দিতে পারবে, এগুলো তারা ক্যাম্পেইন করেছে। সেই ক্যাম্পেইনের আমি একটা অংশ ছিলাম, কারণ সেই ক্যাম্পেইন আমিও করেছি 2016 সাল থেকে। আমিও বলেছি যে যেহেতু আমি তখন বিএনপির অংশ ছিলাম, আমি ৭০ অনুচ্ছেদ, আমরা যদি ক্ষমতায় যাই, বিএনপি যদি ক্ষমতায় যায়, ৭০ অনুচ্ছেদে আমরা বড় ধরনের একটা সংস্কার আনবো, যে অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা, এইরকম কিছু মেজর জায়গা ছাড়া বাংলাদেশের যে কোনো ইস্যুতে সরকারি দল হোক বিরোধী দল হোক, তারা স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারবে। এই নির্বাচনের আগে বা এই মনোনয়নের আগে আমরা দেখলাম যে সরকারি দলের চিফ হুইপ একেবারে ঘোষণা দিয়ে বললেন যে দলের বাইরে যদি কেউ ভোট দেয়, তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। তার মানে কি, তাদের এক ধরনের সন্দেহ ছিল যে দলের বাইরে ভোট যেতে পারে, দলের বাইরে দলের সদস্যরা আর কাউকে ভোট দিতে পারে। কেন তাদের এই সন্দেহ ছিল? যদি তাই থেকে থাকে, তাহলে কি আমরা বলতে পারি যে দলের সদস্যদের উপরেই বা প্রার্থীর উপরেই দলের নিজস্ব আস্থা নেই, এবং তারা যে ৭০ অনুচ্ছেদের সংশোধনের কথা বলছে, সেটা ইমপ্লিমেন্ট করবার মতন নৈতিক সাহস এবং স্বচ্ছতা তাদের মধ্যে নেই? তো আমার কাছে মনে হচ্ছে যে যেই ৭০ অনুচ্ছেদ নিয়ে এত আলোচনা, এত ক্যাম্পেইন, এবং আমি যার অংশ, আহ সেটা তো আসলে হলো না। তিন হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রপতির পদটা অনেকটাই আলংকরিক, এবং আমরা নিজেরাই এই কথাটা বহুবার বলেছি। তো এই কারণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, আনা হবে, আনবো আমরা ক্ষমতায় গেলে, এগুলো কি এই দলগুলো বলেনি? বলেছে তো। কিন্তু এখন আপনি গত ৬ মাসে এই ধরনের কোনো আলোচনা বা এই ধরনের কোনো উদ্যোগ না দেখবেন সরকারি দল থেকে, না দেখবেন বিরোধী দল থেকে। তো এই যে একটি আলংকারিক পদে আপনি একজনকে দিচ্ছেন, না, বিরোধী দলের পক্ষে বিরোধী দল থেকে তো টুকটাক বলেই। বিরোধী দল থেকে তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য বলছে, আর জুলাই সনদে তো আসলে ভারসাম্য আনার বিষয়গুলো বলা আছে। ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর মানে ভারসাম্য যেটা বলছিলেন, সেই বিষয়গুলো তো আছে আছে মানে বিরোধী দলের পক্ষ থেকে এগুলো দাবি করে। তো এটা তো কেবলমাত্র আসলে বিরোধী দলের ইস্যু ছিল না, এটা ছিল আওয়ামী লীগের বাইরে বাকি যত দল আজকে আপনি সংসদে দেখতে পাচ্ছেন, প্রত্যেকের দাবি। কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করবার জন্য যেই সদিচ্ছাটা বা সেটাকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য করবার জন্য যেই চাপটা, কোনোটাই কিন্তু আমরা সেভাবে দেখছি না। হ্যাঁ, কিছু টুটকা কথা বলা হচ্ছে, হ্যাঁ করা হবে, করতে হবে, এই পর্যন্তই। আপনি দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা সেই প্রেশারটা বা সেই চাপটা বা সেই সদিচ্ছাটা সরকারের তরফে আমরা দেখি নাই। তো এটা যেহেতু একটি আলংকারিক পদ, হ্যাঁ, অর্নামেন্টাল পজিশন, বাট একটা মানে হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য মানে স্টেট, রাষ্ট্রপতি, এটাকে আমরা একজন মানে যিনি সকল দল মতের কাছে গ্রহণযোগ্য, অরাজনৈতিক, নিরপেক্ষ একজন ব্যক্তি, হ্যাঁ,
গ্রহণযোগ্য বললে অনেকে আবার আমার সঙ্গে তর্ক তুলবেন, তবে কি উনি গ্রহণযোগ্য নন? হুম। না, আমি সেই অর্থে বলিনি। আমি বলেছি নির্দলীয় সকলের কাছে গ্রহণযোগ্য। সকলের কাছে গ্রহণযোগ্য হলে তো রাষ্ট্রপতি পদে একজন দাঁড়াতেন, দুজন দাঁড়াতেন না। তার মানে আরেকটা দলের কাছে মনে হয়েছে না উনি না হয়ে উনি হলে ভালো, তাই না? তো আমরা যদি বিচারপতি শাহাবুদ্দিনের মতন 1991 এর কথা বলছি, বিচারপতি শাহাবুদ্দিনের মতন একজনকে আমরা পেতাম 1996 যাকে প্রেসিডেন্ট করা হলো, তো তাহলে হয়তো যেটা সকলের জন্য গ্রহণযোগ্য, যার কোনো দলীয় হিস্ট্রি নাই, তাহলে হয়তো বেটার হতো। কারণ যেহেতু আপনি 70-এর বাইরে যাচ্ছেন না, যেহেতু আপনি ভোটটাকে ঠিক ভোট রাখছেন না, সো তাহলে আপনি এমন একজনকে দিন এমনি তো যিনি আপনিও আসলে বললেন যে সকলের কাছে আপনি তো বললেন এটা আলংকারিক একটা পদ, ফলে রাজনৈতিক ব্যক্তি যাক অরাজনৈতিক ব্যক্তি যাক কি বা যায় আসে? আলংকারিক হলেও সামান্য কিছু পাওয়ার তার কাছে আছে, এবং বিশেষ করে যখন সরকার কোনো ক্রাইসিসে পড়বে, যখন কোনো জরুরি অবস্থা জারির মতন অবস্থা তৈরি হতেও পারে, যেমন 5th অগস্টের পরে একটা স্পেশাল সিচুয়েশন, একটা স্পেশাল সার্কামস্ট্যান্স তৈরি হচ্ছিল, তখন রাষ্ট্রপতির প্রয়োজনীয়তাটা বা রাষ্ট্রপতির পারফরমেন্সের ক্ষেত্রটা কিন্তু অনেক বৃহৎ। তো সে কারণেই তখন রাষ্ট্রকে রক্ষার একটা ব্যাপার হয়, রাষ্ট্রকে রক্ষার একটা প্রশ্ন আসে। সে কারণেই এটা আমার মত, আমার সঙ্গে আপনার একমত হতে হবে না, আমার সঙ্গে বাংলাদেশের কারো আপনি কি একমত এমন হওয়ার কারো দরকার কথা নাই। বলতে পারেন অরাজনৈতিক ব্যক্তি কিন্তু সকলের কাছে গ্রহণযোগ্য? মানে 5ই আগস্টের পরে আমরা দেখলাম ডক্টর ইউনূসের নাম এসেছিল, তিনি হয়ে গেলেন প্রধান উপদেষ্টা। এই রাষ্ট্রপতি নির্বাচনেও তার নামটা আলোচনায় ছিল। ফলে তিনি কি আপনার পছন্দের হতে পারতেন, বা আপনার মনে হয় কি কে হতে পারতেন গ্রহণযোগ্য অরাজনৈতিক? এটা তো রাজনৈতিক দলগুলো মিলে আলোচনা করবে, আমি তো নাম প্রস্তাব আমি এককভাবে করতে পারি না। এটা রাজনৈতিক দলগুলো, সেই ইচ্ছাটাই তো নাই শারমিন। আমার প্রশ্নটা হলো সেই জায়গাটাতে, যে ওই ওই সদিচ্ছাটুকু যে আচ্ছা আসেন খুঁজি, আসেন বের করার চেষ্টা করে, আচ্ছা পাইলাম না, ঠিক আছে হইলো না, তাইলে আসেন আমরা ভোট দিই। কথা বুঝো শারমিন, যে আমরা প্রথমে খুঁজলাম, পেলাম না, হুম। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আসছে ভোট। ভোট যদি হয় তাহলে 70 এখানে প্লে করতে পারবে না রোল, তাহলে যার যার খুশি শেষে প্রার্থী দেবেন, সেই প্রার্থীকে যার খুশি সে ভোট দেবে। এই এই স্বাধীনতাটুকু এমপিদের দেওয়া উচিত ছিল, এটা আমার মত। এবং আমার আমার মনে হয়েছে যে এই প্রহসনের আসলে অংশ হওয়ার কোনো অর্থ নেই। বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট আই ডোন্ট সাপোর্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নো, নট এট অল। I have my full respect and honor for him. আমার তার ব্যাপারে কোনো প্রশ্ন নাই, কিন্তু এটা আসলে ব্যক্তি সংক্রান্ত বিষয় নয়, কিন্তু ওইটা কি এটা একটা হলো? মানে প্রিন্সিপালের ওই যে ব্যাপার। সকলের কাছে গ্রহণযোগ্য, ওই বিষয়টা কি আসলে হলো? কারণ দেখলাম জামায়াতও মানে বিরোধী পক্ষের তারাও বিষয়টাকে Exactly. স্বাচ্ছন্দ্যে মেনে নিচ্ছে। এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকেও আমি দেখছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী একটা একটা ভয়েস রেকর্ড আরকি, বা একটা কথোপকথনের অংশ তিনিও ওনার বলছিলেন। যে ভয়েসটা আমি হ্যাঁ, শুনেছি, যে উনি বলছেন যে ইউনূস সাহেবের জিভ লক লক হ্যাঁ, করছিল হ্যাঁ। প্রেসিডেন্ট হওয়ার জন্য, ভালো হয়েছে তাকে করা হয়নি। ওনার রাগটা হচ্ছে ইউনূসের হুম, উপরে, হুম, হুম। ওনার খুশি হচ্ছে ইউনূস হতে অন্তত পারে একজন নাই। রাজনৈতিক ব্যক্তিকে, রাজনীতিবিদকে করা হয়েছে বলে তিনি বিএনপিকে ধন্যবাদও জানিয়েছেন। সেই অংশেই ছিল। হ্যাঁ, হুম, না, দ্যাট ইজ ফাইন। আমি যদি সেটা হয় তাহলে আওয়ামী লীগ বলতে পারতো যে আমাদের মানে তাহলে সকল দল মিলে যদি মনে করতে, আপনি বুঝেন আমি তাত্ত্বিক আলোচনা যেটা করছি, যে হুম, সকল দল মিলে যদি একটা নাম প্রস্তাব করতেন, সেটা অলি আহমেদ হোক, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক, কিংবা সেটা ডক্টর ইউনূস হোক, যেই হোক না কেন, এক হতে পারে, সেটা একটা প্রসেস, যে সকলে মিলে আমরা একটা নাম দিলাম, হুম। দ্যাট ইজ ফাইন। দুই হতে পারে, যদি সেটা না হয় তাহলে ভোটের ক্ষেত্রে কোন 70 অনুচ্ছেদের বাধা হুম, থাকতে পারবে জি। না। এটা হলে হয়তো আমি নিজেই মির্জা ফখরুল ইসলামকে ভোট দিতাম, আমি ভোটটা দিতাম, কিন্তু আমার আর্গুমেন্টটা ওই জায়গাটাতে না। আমার আর্গুমেন্টটা হচ্ছে 70 অনুচ্ছেদের বাধাটা আপনারা কেন রাখছেন, এবং আপনি দেখেন মুনাফেকিটা কোথায়। এই নির্বাচন হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন হুম, হুম। যে আমরা 70 অনুচ্ছেদের বাধা তুলে দেব। তো তাহলে তুমি এই ভোটের আগে তুললা না কেন? মানে এই এই মুনাফেকি গুলো ভালো লাগে নাই আমার কাছে, এই সিম্পল, আর কিছু না।